ইতিহাস সাক্ষী আছে বাংলা তথা ভারতবর্ষের, তারা একজন দুজনকে রাতারাতি বড়লোক করে 100-200 জনকে রাতারাতি নিঃস্ব করে দিয়েছে। শেয়ারে খাটালে টাকা কতদিনে ডাবল হবে? অ্যাকচুয়ালি ঠিকঠাক কতদিনে ডাবল হবে এইটা দুটো লোক বলতে পারে। আচ্ছা, একটা হচ্ছে ভগবান আর একটা হচ্ছে মিথ্যাবাদী। আর যে লোকটার একটু 4 চাকা আছে, 3 ক্যামেরাওয়ালা একটা ফোন আছে, মাঝে মাঝে একটু দামি হোটেলে যায় বা পার্টি করতে যায়, বা কোনো বড় পলিটিক্যাল ফিগারের পাশে দাঁড়িয়ে 2-4টে ছবি আছে, হয়তো পলিটিক্যাল ফিগার সেই সময় ক্যামেরার দিকে তাকিয়েও নি, পলিটিক্যাল ফিগার জানেও না সে পাশে আছে, হ্যাঁ পলিটিক্যাল ফিগার অন্যদিকে তাকিয়ে তিনি ক্যামেরা নিয়ে একটা সেলফি তুলে দিয়েছেন, আমরা তাদেরকে বড় লোক মনে করি। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পের সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ। বড়লোক ব্যাপারটা কি, বড়লোক কাকে বলে? টেকনিক্যালি আমরা যদি পৃথিবীর, ডেফিনেটলি ভারতবর্ষের অনেক সোকল্ড বড় লোককে দেখি, তাদের আমরা দেখব ব্যাংক ব্যালেন্স এবং নেটওয়ার্থ দুটো সম্পূর্ণ আলাদা। ওয়েলথ ক্রিয়েশন ইজ আ ডিফারেন্ট গেম অল টুগেদার ফ্রম ইনকাম বা সেভিংস। আজকে ওয়েলথ ক্রিয়েশন নিয়ে কথা বলবো অরিজিতের সঙ্গে, যে একাধারে কন্টেন্ট ক্রিয়েটার, একজন এন্টারপ্রেনিউর এবং ওয়েলথ ক্রিয়েটার। অরিজিৎ, আমরা সবসময় হয়তো মনে করি বড়লোক হওয়া মানে হচ্ছে ব্যাংকে প্রচুর টাকা থাকা, রাইট? একটা সাধারণ আমরা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত বাঙালি সমাজে সেটা মনে করি। বড়লোক মানে কি, ওয়েলথ ক্রিয়েশন বস্তুটা কি? হ্যাঁ, ডেফিনেটলি। তবে প্রথমেই থ্যাংক ইউ জানাবো ইন্দ্রজিৎ দাকে, কারণ আমি দীর্ঘদিন ধরে ইন্দ্রজিৎ দার বিগ ফ্যান বলা চলে, অনেক দিনের ফলোয়ার, এবং সেখানে এরকম একটা কনভারসেশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এসে তোমার সাথে কথা বলার জন্য আমার নিজের আজকে খুব ভালো লাগছে। সো প্রথমেই থ্যাংক ইউ। এইবার আমি যে প্রশ্নটা করলে সেটাই আসি। দেখো, বড়লোক বলতে আমাদের বাঙালি সমাজে একটা খুব ভুল কনসেপশন আছে, সেটা হচ্ছে যে লোকটার ব্যাংকে প্রচুর টাকা, এবং আমরা দেখবে বড়লোক চিহ্নিত করি যে এর না একটা দামি গাড়ি আছে, এর দামি বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা ভাবি ও এ তো বিশাল বড়লোক। কিন্তু এইটা না অ্যাকচুয়ালি বড়লোক নয়। আমরা বড়লোক বলতে দেখবে ভাবি যে কোটিপতি শব্দ আছে না, যে কোটিপতি, ওই লোকটা তো কোটিপতি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি গোটা ভারতবর্ষের বুকে বা গোটা পৃথিবীর বুকে যে ফোর্বসের লিস্ট বেরোয় সেখানে দেখো, সেখানে দেখবে যে তারা অ্যাকচুয়ালি কয়েক হাজার কোটি টাকার খেলাটা খেলে। মানে 1-2 কোটির কোটিপতিটাকে আর অ্যাকচুয়ালি নয়। কারণ একটা আমার মনে আছে, অরুণ জেটলি একবার বাজেটের সময় বলেছিলেন, মানে তিনিও হাসতে হাসতেই বলেছিলেন যে একটা তৎকালীন সময় মানে ইউটিউবে চেক করলে এখনও পাওয়া যায়, ভারতবর্ষের বুকে তখন সম্ভবত 15-16 বাজেট হবে, যে এতজন মানুষ নিজেকে ডিক্লেয়ার করেছে যে তারা কোটিপতি। অরুণ জেটলি হাসতে হাসতে বলেছিলেন এর থেকে বড় লোক বা বেশি কোটিপতি আমাদের শুধু দিল্লিতেই আছে। সো এইটা হচ্ছে আমাদের দেশের সিচুয়েশন। এই যে 1-2 কোটি, 3 কোটি, 4 কোটি অ্যাকচুয়ালি যারা বিজনেসে রয়েছে তাদের কাছে কিন্তু সেটা খুব একটা বড় নয়। ইনফ্যাক্ট যারা অন্যান্য প্রফেশনেও রয়েছে, চাকরি ক্ষেত্রেও যদি তারা দীর্ঘদিন একটা ডিসিপ্লিন, ফাইন্যান্সিয়াল কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে চলেন, সেটা খুব বেশি ব্যাপার না। কিন্তু যেটাকে বড় লোক বলে সেটা যে শুধুমাত্র কিছু গ্যাজেটস তার হাতে আছে বলে তিনি বড়লোক, এটা ভাবাটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে তার হাতে কিছু আমরা দেখতে পাচ্ছি এরকম প্রপার্টি আছে, সেইটা হিসাবেও ট্রিট করা ভুল। প্রকৃত বড়লোকদের তুমি যদি দেখো, এক তো হয় যে আমরা এরকম ভাবতে পারি যে সাইকোলজিক্যালি বড় লোক, ফ্যামিলির দিক থেকে বড় লোক, এগুলো আলাদা বিষয়, সেটা তো ইউটোপিয়া। আমি শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি যদি বলি, তাদের কাছে কিন্তু ওয়েলথ থাকার থেকে অনেক বেশি তারা ওয়েলথটাকে কন্ট্রোল করে। কোনো একটা সেগমেন্টের সাপ্লাই চেন, কোনো একটা সেক্টরের সাপ্লাই চেনকে তারা কন্ট্রোল করে, কোনো একটা সেক্টরের টোটাল এন্টারপ্রাইজটা তাদের কন্ট্রোলে আছে। যেমন আমি তোমার একটা কথা বলি, তুমি যদি
ওভারঅল দেখো ভারতবর্ষের বুকে সব থেকে বড় লোক কে? মুকেশ আম্বানি। এবার ইদানিং ওই আদানি আর আম্বানির একটা লড়াই চলছে। আমি ওভারঅল মুকেশ আম্বানি, আমি আম্বানি ধরে চলছি, মুকেশ আম্বানি টিপিক্যালি। এইবার তুমি চলে এসো স্টক মার্কেটে। আজকে যেহেতু আমাদের মোটামুটি টপিকটা স্টক মার্কেট রিলেটেড আমরা নিয়ে যাব, সেহেতু বলছি আমাদের বাঙালিদের বুকে একটা ধারণা আছে, দেখবে যে ওই লোকটা না শেয়ার বাজার করে, ওর প্রচুর পয়সা, মানে শেয়ার বাজার করলেই যেন প্রচুর পয়সা হয়ে যায়। সেখানে এই যে আম্বানি, এই যে ইনি ভারতবর্ষের বুকে সব থেকে বড় লোক, এশিয়ার বুকে এবং গোটা পৃথিবীর বুকে একটা র্যাঙ্কের মধ্যে রয়েছেন, সব থেকে বড় কর্পোরেট স্টক মার্কেট লিস্টেড মার্কেট ক্যাপিটাল অনুযায়ী সেটাও কিন্তু রিলায়েন্স। এই মুকেশ আম্বানি বলে মানুষটা এই রিলায়েন্স এই গোষ্ঠীটাকে কন্ট্রোল করেন। সেই কন্ট্রোল হওয়ার জন্য তার যে প্রোমোটার শেয়ার হোল্ডিং আছে, সেই প্রোমোটার শেয়ার হোল্ডিংটা থাকার জন্য তিনি কিন্তু অ্যাকচুয়ালি দেশেরও সব থেকে বড় লোক। বুঝিয়ে বলো প্রোমোটার শেয়ার হোল্ডিং বস্তু। প্রোমোটার মানে হচ্ছে, ধরো আমরা এই যে সমস্ত কোম্পানিগুলো স্টক মার্কেটে লিস্টেড রয়েছে, এদেরকে যারা প্রতিষ্ঠা করছে বা যারা মূলত এগিয়ে নিয়ে যাচ্ছে শুরু থেকে, তাদেরকে বলা হয় কোম্পানির প্রোমোটার। ঠিক। যেটা রিলায়েন্সের ক্ষেত্রে আম্বানি ফ্যামিলি, যেটা আদানি গোষ্ঠীর ক্ষেত্রে আদানিরা, এদেরকে বলা হয় প্রোমোটার শেয়ার হোল্ডিং। এদের একটা বড় অংশ ওই কোম্পানিতে অংশীদারিত্ব থাকে, এটাকে বলা হয় প্রোমোটার শেয়ার। ডিসিশন মেকিং পার্সেন্টেজ তাদের থাকে, মূলত তাদের থাকে। অফিসিয়ালি বোর্ড অফ ডিরেক্টরে থাকে, বাট বোর্ড অফ ডিরেক্টরস অ্যাকচুয়ালি কন্ট্রোল বাই দ্য প্রোমোটার্স। সব কোম্পানির ক্ষেত্রেই তাই হয়। এবং এই যে টোটাল তাদের হাতে যে শেয়ারটা থাকে, সেটা কিন্তু একটা বড় অংশ বেশিরভাগ ক্ষেত্রে মানে রিটেল মার্কেটে, অর্থাৎ আমজনতা, আমি তুমি বা আর 10টা মানুষ যারা ডিম্যাট অ্যাকাউন্ট মারফত তাদের কোম্পানির শেয়ার কেনে, তাদের যে টোটাল যোগফলের যে পার্সেন্টেজ হয়, হয়তো 20%, 25%, 30%, তার থেকেও বেশি স্টক কিন্তু প্রোমোটারদের হাতে থাকে। অর্থাৎ রিলায়েন্সের শেয়ার কিনে কেউ যদি 1000 টাকা, মানে অ্যাকচুয়ালি 10-20 হাজার টাকা থেকে কয়েক লাখ টাকাও বানায়, কয়েকশো কোটি টাকা ইনভেস্টেড থাকা মুকেশ আম্বানির ওয়েলথ আজকে কয়েক হাজার কোটি টাকা হয়ে গেছে ওই রিলায়েন্সের শেয়ার থেকে, কারণ তারা ওয়েলথটাকে কন্ট্রোল করে। তো অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি যারা বড়লোক হয়, তারা কিন্তু এই ছোটোখাটো জিনিস কেনা, ওয়েলথ কিনে নেওয়া, শো অফ। তুমি গোটা আম্বানির পরিবারকে কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখতে, মানে একটা প্রোফাইল দেখাতে পারবে? ব্লুটিক তুমি দেখাতে পারবে যে আজকে আমি লাক্ষাদ্বীপে এনজয় করে এলাম, অমুক হোটেলের পার্টিতে গেলাম। তুমি জুকারবার্গকে দেখো, তুমি জুকারবার্গকে দেখবে একই কালারের একটাই টি শার্ট পরে সে ছবি দিচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। নিশ্চয়ই তার থেকে বেশি পয়সা তো তার আছে। যারা আমাদের এখানে বড় লোক মনে করে, আমরা কি দেখে মনে করি যে ফেসবুকে এই লোকটা এই জায়গায় গিয়ে একটা দারুণ ছবি দিয়েছে, বাবা এ দুয়াই গেছে, প্রচুর পয়সা আছে। স্পেসিফিক ফোনের মডেল, 3টে ক্যামেরা বা 5টা ক্যামেরা, 10টা ক্যামেরা, হোয়াটএভার, এটা কিনেছে, অনেক পয়সা আছে। তুমি জুকারবার্গকে দেখতে পাবে, জুকারবার্গ বলেছে যে আমাকে রেগুলারলি 4টে করে পোস্ট করলে তবে আমাকে বড় লোক মনে হবে। তুমি ক্যান ইউ ইমাজিন যে রতন টাটা একটা ইনস্টাগ্রামে এসে একটা ডান্স ফান্স করে একটা খুব সুন্দরভাবে রিলস বানাচ্ছে? পাবে না। আমি ডান্সটাকে খুব সম্মান জানাচ্ছি। ডান্সের অনেকগুলো ফর্ম আছে, যে ফর্মগুলো দুর্ধর্ষ, ক্রিয়েটিভিটি দেখানো হয়, কিন্তু সেগুলো ভিউজ পায় না। কিন্তু যেগুলো ভিউজ পায় সেগুলো দিয়ে হয়তো আমরা লাইফে অ্যাকচুয়ালি বেশি কিছু জীবনে পাই না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা বাঙালি সমাজে বলবো বা গোটা ভারতীয়তে কিছু কিছু রিজিয়ন ছাড়া আমরা কিন্তু মনে করি যে যাকে দেখতে বড় লোক লাগে সেই বড় লোক। 1, 2, যে লোকটা উইথ অল ডিউ রেসপেক্ট অনেক দিন ধরে সরকারি চাকরি করছে, তারা অ্যাকচুয়ালি বিশাল বড় লোক। আর যে লোকটার একটু 4 চাকা আছে, 3 ক্যামেরাওয়ালা একটা ফোন আছে, মাঝে মাঝে একটু দামি হোটেলে যায় বা পার্টি করতে যায়, বা কোনো বড় পলিটিক্যাল ফিগারের পাশে দাঁড়িয়ে 2-4টে ছবি আছে, হয়তো পলিটিক্যাল ফিগার সেই সময় ক্যামেরার দিকে তাকিয়েও নি, পলিটিক্যাল ফিগার জানেও না সে পাশে আছে, হ্যাঁ পলিটিক্যাল ফিগার অন্যদিকে তাকিয়ে তিনি ক্যামেরা নিয়ে একটা সেলফি তুলে দিয়েছেন, আমরা তাদেরকে বড় লোক মনে করি। আমরা বড় লোক সম্পর্কে ধারণাটাই ভুল, আমরা বড় লোক সম্পর্কে ধারণাটাই একটা ভুল রাখি।
আমরা মনে করি যে কয়েক হাজার কয়েক লাখ টাকা কামিয়ে নিতে পারে, মানে বেশিরভাগ আমি যারা জেন জি দেখছে, মানে যাদের 2000-এর পর থেকে জন্ম, তারা কিন্তু এখন অনেকেই ডিউ টু আমাদের এই সোশ্যাল স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাস কি তারা জন্মে থেকে শুনে আসছে যে লাখ টাকা কামাতে হবে, তারা কিন্তু মনে করছে যে 1 লাখ টাকার একটা চাকরি পেয়ে গেলে বা ব্যবসা করে ফেলতে পারলে শর্টেড। তাহলে ভাই তুমি বস, তোমার জেনারেশন থেকে এমনি বাঙালি ব্যবসায় পিছিয়ে গেছে, তুমি যদি তোমার জেনারেশন থেকে ওই 2-4টে লোককে না ভাবাতে পারো যে দেখ ভাই $1 বিলিয়ন আজকের ডেটে তুই যদি হোস, তাহলেও হয়তো গোটা পৃথিবীর মধ্যে 1000 জনের পরে তোর নাম্বার আসবে। তোর কাছে তুই যদি ইউনিকর্ন বানাস, আজকে তোর কোম্পানির ভ্যালুয়েশন, আমি জেনজিদের জন্য বলে একটু তুই করে বলছি, আমার ভাই বোন, যে তোদের যদি কোম্পানি এরকম ভবিষ্যতেও হয়ে যায় যেটা ইউনিকর্ন মানে তোর টোটাল কোম্পানির ভ্যালুয়েশন $1 বিলিয়ন, মানে আজকের ডেটের প্রায় 8300 কোটি টাকা, তাহলেও তুই টপ 100-র মধ্যে আসছিস না ভাই, টপ 100-এর মধ্যে আসছিস না। তাহলে বড় লোক হওয়াটা অনেক বেশি টাফ যতটা আমরা ভাবি। এবং আমরা কি মনে করি যে কারোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে এবং কিছু ফোন আছে, ওটা একটা বাই প্রোডাক্ট। বড় লোক হতে গেলে সবার আগে যেটাই ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমি কি মোটিভ নিয়ে কাজটা করছি, আর যে কাজটা করছি সেটা কতটা ব্রড হওয়ার সুযোগ রয়েছে এবং আমি কতটা স্কেল আপ করতে পারবো। খুব পিন পয়েন্টেড একটা প্রশ্ন করি, ওয়েলথ ক্রিয়েশন কেউ যদি করতে চায়, ধরো আমার ছেলে ছোট 7-এ পড়ে, তার জীবনের স্বপ্ন হয়তো আমি বড় লোক হব, কি করে শুরু করা উচিত? প্রথমে ফাইন্যান্সিয়াল নলেজটা খুব ইম্পর্টেন্ট, কম বয়স থেকে এবং খুব কম বয়স থেকে। কারণ আমার এখনও ইন্দ্রজিৎদা মনে হয় যে আমি এই যে স্টক মার্কেটে রয়েছি, বা স্টক মার্কেট অ্যাকচুয়ালি তোমাকে শুধুমাত্র বড়লোক হতে শেখায় না, স্টক মার্কেট তোমাকে স্মার্ট করে। কিভাবে স্মার্ট করে? তোমাকে স্টক মার্কেটে কয়েকটা সার্কেল ধরো তুমি দেখছো, তুমি একটা, আমি কোনো স্টক সাজেস্ট করছি না, আমি সেবি রেজিস্টার্ড স্টক মানে গাইডেন্স করার লোক নই, আমি শুধুমাত্র তথ্যের জন্য বলছি, আপনারা আমার কথা শুনে ইনভেস্ট করবেন না, নিজে রিসার্চ করে করবেন, বিধিবদ্ধ সতর্কীকরণ। এবার আমি আসছি, সেটা হচ্ছে ধরো হিন্দুস্তান ইউনিলিভার, তুমি একটা স্টক কিনেছো, এবার তুমি দেখছো সেই স্টকটা বাড়ছে কমছে, তুমি একদম আন্ধাধুন ওই লাকের ফ্যাক্টরটা না করে তুমি ধরো স্কিল ডেভেলপ করতে চাইছো যে আমি তো হিন্দুস্তান ইউনিলিভারটা কিনছি, তাহলে আমি একটু কোম্পানি সম্পর্কে আইডিয়াটা নিই, আমি একটু আইডিয়া নিই যে এই যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটা কিভাবে ব্যবসা করছে এবং এই কোম্পানিটাকে আমি এবং এই কোম্পানিটা ভবিষ্যতে কীভাবে চললে বড়লোক হতে পারবে, আমাকে বড়লোক করতে পারবে আমাকে, অর্থাৎ মধ্যা হিসাব, কোম্পানিটা বড় হবে, আমার যে শেয়ারটা কিনেছি তার ভ্যালুয়েশন বাড়বে এবং আমি বড়লোক হব। ঠিক আছে, এই প্রসেসটার মধ্যে তুমি কি জানছো? তুমি জানছো একটা ভারতবর্ষের বুকে তথা গোটা পৃথিবীর বুকে ওয়ান অফ দ্য রেপুটেস্ট এফএমসিজি কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস রেগুলেশন নাম্বার 1। এর মধ্যে তুমি হয়তো হিসাব করলে তাহলে এর যে কম্পিটিটর আছে আইটিসি, সে কেমন বিজনেস করছে, ডাবর কেমন বিজনেস করছে, আচ্ছা চলো পতঞ্জলি কীরকম বিজনেস করছে। স্টক মার্কেট এর মাধ্যমে তোমাকে শুধু বড় লোক বানাচ্ছে না, হিন্দুস্তান ইউনিলিভারের বিজনেস স্ট্র্যাটেজি শেখাচ্ছে। তুমি যখন তোমার নিজের বিজনেসটা করতে যাবে তখন কিন্তু ওই স্ট্র্যাটেজিগুলো আস্তে আস্তে মাথায় ঢুকবে, কাজে দেবে। সুতরাং প্রথম কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল নলেজ খুব ছোটোবেলা থেকে জানা উচিত, কারণ ট্যান থিটা কস থিটা যারা অঙ্ক ভালোবাসেন, আমিও খুব ভালো ছিলাম, আমার জীবনে কোনো কাজে লাগেনি। আমিও ভালোই ছিলাম, কিন্তু এখন তো মনে হয় না আমার জীবনে খুব একটা কাজে দিচ্ছে। ট্যান থিটা কস থিটা উপপাদ্য এগুলো আমার জীবনে কোনো কাজে লাগেনি, আমরা প্রচুর সময় দিয়েছি ওর পিছনে। আমাদের জীবনে যখন আমরা ইনভেস্ট করতে যাই, যখন প্রফিট আসে প্রফিট বুক করি কিংবা লস বুক করি, কেউ জিজ্ঞাসা করে না মাধ্যমিকে কটায় লেটার ছিল। কিন্তু যেটার ল্যাগ হয়ে গেছিল, শুরুতেই যদি আমি স্টক মার্কেটটা জানতে পারতাম, স্টক মার্কেটে একটা খুব ফান্ডামেন্টাল আছে, তুমি দেখবে যে আগে থেকে শুরু করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র অ্যাকচুয়ালি স্টক মার্কেট, যে কোনো ব্যবসার ক্ষেত্রে সত্যি। মানে অনেক বিজনেসম্যান আছে যেগুলো বংশ পরম্পরায় চলছে, খুব বড়োভাবে চলছে, তাদের হয়তো যারা চালাচ্ছে এখনকার জেনারেশন, তারা হয়তো পুঁথিগত বিদ্যায় বিশাল না, কিন্তু এই যে জন্মে থেকে বিজনেসটাকে দেখে ছোটবেলা থেকে কথা বলছে, হ্যাঁ ওইটাকে মানে কি বলবো, নিজের রক্তে রক্তে রন্ধে রন্ধে মিশিয়ে নিয়েছে। তো এই
ফিনান্সিয়াল নলেজটা প্রপারলি থাকা দরকার, 1। 2, বড় স্বপ্ন দেখাতে আমরা ভয় পাই। কিরকম মানে ছোটবেলা থেকে, আমি আমার ক্ষেত্রে এবং দর্শকরাও এটা রিলেট করতে পারবেন, আমরা শিখে এসেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, গাড়ির মধ্যে BMW, ল্যাম্বরগিনি, মার্সিডিসের কথা বলা হয়নি। তখনকার দিনে একটা অ্যাম্বাসাডার আমরা কল্পনা করতাম, এবং আমাদের শেখানো হয় যে বেশি পয়সা করে লাভ কি, রাতে ঘুম হয় না। আমরা গরিব হওয়াটাই গ্লোরিফাই করি। হ্যাঁ, বেশি পয়সা করে লাভ কি, রাতে ঘুম হয় না, সুখে শান্তিতে সংসার করলেই ভালো হয়। কিন্তু সেই লোকগুলোকেই যত সুখ কম থাকার কারণ জিজ্ঞেস করবে, বলবে আমার না আজকে একটা এসি থাকলে ভালো হতো, এই ট্রেনে বাসে যেতে হয় খুব কষ্ট, একটা গাড়ি থাকলে ভালো হতো। আলটিমেটলি পয়সাই প্রয়োজন জীবনে, কিন্তু একটা মানে চরম হিপোক্রেসি লাইফের মধ্যে রয়েছে যে বেশি পয়সা করে লাভ নেই। এটা দরকার নেই। আমাদের বাংলা থেকে বেসিক্যালি, যেহেতু আমরা বাংলায় পডকাস্ট করছি, উদাহরণ উঠে আসাটা খুব প্রয়োজন, যে উদাহরণগুলো বড় স্বপ্ন দেখাতে শেখাবে, এবং আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদেরকে এইটা পিন পয়েন্ট বিলিভ করানো প্রয়োজন যে চাইলে তুমি অনেক বড় হতে পারো, যেটা আমরা বিলিভ। সম্ভবত আধুনিক এক্সাম্পল, কারেন্ট এক্সাম্পল, যে 200 বছর আগে কি করেছি তার থেকে বেশি জানা দরকার বিগত 10 বছরে কি করেছি, সাকসেস স্টোরি লেটস সে 1 নম্বর, এবং আগামী 10 বছর বাদে কি করব। মানে বিগত 10 বছরে কটি বাঙালি ব্যবসায়ী ইউনিকর্ন হয়েছে সেটা জানাটা বেশি দরকার দেন চাঁদ সওদাগর কি করেছিল। এক্স্যাক্টলি। এবং আমরা যদিও অফিসিয়ালি প্রবাবলি স্টার্ট আপ ইকোসিস্টেমের 9th র্যাঙ্কে রয়েছে, কিন্তু বিশাল ভ্যালুয়েশনের, মানে বিগ ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু সেই অর্থে নেই, এক্সেপ্ট ওয়ামোমো, সেটাও অ্যাকচুয়ালি উইথ অল রেসপেক্ট অবাঙালির করা একটা, হয়তো ফার্স্ট ক্রাইটা আছে, ওই মানে 2-3টে খুব কম। হ্যাঁ, ওয়ামোমো আর বাঙালি কোথায়, আমি সেটাই বলছি, যেহেতু বাংলা থেকে রেজিস্টার্ড, মানে ওই সূত্রে বাঙালি। তো আমি সেই হিসেবে বলছি যে আমাদের ছেলে মেয়েদেরকে এই স্বপ্নটা দেখানো প্রয়োজন যে তুমি এন্টারপ্রেনিউরশিপ করবে, এন্টারপ্রেনিউরশিপ তুমি চাইলে করতে পারো যদি তোমার ইচ্ছা হয়। প্রয়োজনে তুমি আমি তোমাকে একটু, মানে আমাদের পরিবারে আমরা কাউকে MBA করার জন্য 20 লাখ টাকা দিতে রাজি আছি, কিন্তু ব্যবসা করার জন্য 2 লাখ টাকা দিতে রাজি নয় যদি টাকাটা ডুবিয়ে ফেলে। দেখো, আমি একবার বলেছিলাম যে আমার ছেলেকে 20,000 টাকা দিচ্ছি, তুই স্টক মার্কেটটা শেখ। ওরে বাপারে, চারদিক থেকে সে যা গন্ডগোল, ও পড়াশোনা না করে স্টক মার্কেট শিখবে, হ্যান ত্যান এই সব। দেখো, 10-20 হাজার টাকা আমরা খরচা করতে পারি, অল সেড এন্ড ডান, হয়তো আমাদের একটা ছুটি কাটানোর খরচা এইরকম, কিন্তু এইটা কি কোথাও আমাদেরকে আটকাচ্ছে ওয়েলথ ক্রিয়েশনে? আমি ওয়েলথ ক্রিয়েশন বলছি। আমি গোটা পৃথিবীর মধ্যে যিনি সব থেকে সাকসেসফুল পারসন স্টক মার্কেটে, তার একটা কোট বলছি। তিনি বলেছিলেন, যেটা বাংলায় কোট আনকোট করলে হয়, যে যত আগে থেকে শুরু করবে তত লাভ। ওয়ারেন বাফেট তিনিও কিন্তু নিজে 11 বছর বা 13 বছর এরকম একবার 11 থেকে 13 বছরের মধ্যে থেকে ইনভেস্ট করাটা শুরু করেছিলেন। আজকে আমরা ওয়ারেন বাফেটকে দেখে ভাবি পৃথিবীর সেরা ইনভেস্টার, ওই 12-13 বছরের কোটা থেকে আজকে 97-98 বছর, মানে তার প্রায় 80 বছরের জার্নি লেগেছে পৃথিবীর বুকে অন্যতম বড়লোক হওয়ার জন্য। সুতরাং আমরা যদি মনে করি যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমি প্র্যাকটিক্যাল ভুক্তভোগী, আমি আমার বাড়ির লোকও একটা 8-10টা বাঙালির মতো বড় করেছে, ভালো শিক্ষা দিয়ে বড় করেছে, রামকৃষ্ণ আশ্রমের স্টুডেন্ট, কিন্তু আমরা না ওই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা শিখিনি। আমরা শিখেছি ভালো মানুষ কি করে হতে হয়, আমরা শিখেছি বড়দের দেখলে কিভাবে মাথা নত করে সম্মান জানাতে হয়, কিন্তু আমরা ওই বড় মানে বয়সে বড়টা শিখেছি। আমরা এটা দেখিনি যে বড় লোকদের দেখে কিভাবে শিখে ওই বড় লোক হওয়ার চেষ্টাটা করতে হয়। শাহরুখ খানের কোথাও একটা কোট আছে যে আমি ফিলোসফার হতেই পারি, কিন্তু তখনই ফিলোসফার হবো যখন আমার কাছে প্রচুর পয়সাটা আছে। ডেফিনেটলি বিশ্বাস করো এটাকে? অবশ্যই। ভারতবর্ষের বুকে মানে ফিলোসফার বা ফিলান্থ্রফি যেটাকে বলে, সেই ফিলান্থ্রফিতে সব থেকে উপরের দিকের নাম আসবে দুটো মানুষের, রতন টাটা, আজিম প্রেমজি। আজিম প্রেমজি প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকা চ্যারিটিতে দিয়েছেন। আর রতন টাটার কথা না হয় নাই গোটা পৃথিবী বা দেশ পুজো করছে। তুমি একটা কথা বলো ইন্দ্রজিৎ দা,
6,000 কোটি টাকা দান করতে গিয়ে আমরা তো একটা খুব ফ্যান্টাসির মধ্যে থাকি, দারুণ মানুষ ইত্যাদি ইত্যাদি। 6,000 কোটি টাকা দান করতে গিয়ে লোকটাকে কিন্তু কত কোটি টাকা কামাতে হয়েছে বা ইনকাম করতে হয়েছে। এই টাটা সন্স, এই রতন টাটাকে, টাটা মোটরস, TCS, তুমি ব্যালেন্স শিটগুলো চেক করে দেখতে পারো। এই ভারতবর্ষের বুকে এত তার অবদান রাখতে গিয়ে তাকে কতটা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করতে হয়েছে, কত কোটি টাকা ইনকাম করতে হয়েছে। আরে ভাই, আমি যদি 6,000 কোটি টাকা না ইনকাম করি, আমি দেবটা কোথা থেকে? যেখানে আমাদের দেশে, মানে আমি স্বামী বিবেকানন্দের কথা বলছি, তার থেকে বড় সোশ্যাল কাজের দিক থেকে পার্সন ভারতবর্ষের বুকে আর কোনো দিন জন্মায়নি বলে আমি বিশ্বাস করি। তর্ক থাকতে পারে, আমার ব্যক্তিগত বিশ্বাস সব থেকে বেশি ওই মানুষটা আমাদের উৎসাহ দিয়েছেন, যে মানুষটা বলতে পারে যে সব থেকে আনন্দ সেই কাজটায় যে কাজটা তুমি নিঃস্বার্থভাবে অপরের জন্য করছো। এবার স্বামীজি ওই শেষের দিকের ফেজটা একটা জায়গায় বলছেন, এবং এটা কোনো গল্প কথা না, এটা একদম বাস্তব কথা। আমি এক্স্যাক্ট কোডটা মনে নেই, বাট আমি মূল যা ভাবনাটা সেটা বলছি, যে এখন আর সেই অর্থে কেউ ভিক্ষা দিতে চায় না। আমাদের সমাজের জন্য কাজের দিকে মন দেওয়া উচিত, এবং আমাদের লক্ষ্য করা উচিত যে সামাজিক দিকে কাজ করাতে বা করতে সাহায্য করতে কারা আগ্রহী, সেই সমস্ত মানুষের কাছে আমাদের ডোনেশনের দিকটা নিয়ে ভাবতে হবে। অর্থাৎ বস, যে পৃথিবীতে রামকৃষ্ণ মিশনের মতো একটা ওয়ান অফ দ্য বেস্ট ইতিহাসের সংস্থাকেও ভাবনা চিন্তা করতে হয় ফান্ডিংটা কিভাবে আসবে। এবং আমি যেহেতু তাদের সাথে নানা রকমভাবে যুক্ত, আমি তাদের দেখেছি, তাদের ফান্ডিং ওয়েল ম্যানেজড, সবটা মানুষের জন্য তারা করে, কিন্তু মানে তাদেরকেও ফান্ডিংটা প্রয়োজন হয়, না হলে তারা হসপিটাল করবে কি করে? তারা এই যে লাখ লাখ গরিব মানুষকে খাওয়া দাওয়া দিচ্ছে, বন্যার সময় সাহায্য পৌঁছে দিচ্ছে, কোথা থেকে পাবে? তাদেরকেও যেখানে ফান্ডিং নিয়ে ভাবতে হয়, সেখানে ফান্ডিং নিয়ে না ভাবাটা কোনো বিশাল একটা মূর্খতা এবং কোনো বিশাল একটা সাধুর মতো কাজ সেটা নয়। কারণ বর্তমান যুগে সাধুদেরকেও ভাবতে হচ্ছে যে আমার ফান্ডিংটা কোথা থেকে আসবে। একটা খুব পিন পয়েন্টেড প্রশ্ন করি, ধরো কেউ মনে করলো আমি লং টার্মে একটা ওয়েলথ ক্রিয়েট করব, একটা ফান্ড জেনারেট করব থ্রু স্টক মার্কেট। যেহেতু সেটাই জীবনে খুব একটা ক্যাপেক্স নেই এবং শেখা যায়, মানে সবার হাতে, ক্যাপেক্স নেইটা বলবো না, ভুল কথা, সবার হাতে কিভাবে করা যায়, কি সাজেস্ট করবে? প্রথম সাজেস্ট করব হচ্ছে যে স্টক মার্কেটে যখন কেউ আসবে, আমরা স্টক মার্কেট নিয়ে একটা খুব নেগেটিভ ধারণা আছে, যে এক হচ্ছে অনেকে ভাবে জুয়া, অনেকে মনে করে যে গ্যাম্বলিং, অনেকে মনে করে যে এখানে এলে টাকা পয়সা নিয়ে নিঃস্ব হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেগুলো ছেড়ে, বা অনেকে মনে করে, ইনফ্যাক্ট একটা বড় অংশ মনে করে যেটা লাক ফ্যাক্টর, ভাগ্য থাকলে বড় লোক হওয়া যায়, না থাকলে হওয়া যায় না। বাট ইটস নট আ লটারি, এটা হচ্ছে একটা সম্পূর্ণ স্কিল বেসড। যে কোনো স্টককে বা যে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করতে শিখতে হবে, প্রথম কথা। অর্থাৎ একটা কোম্পানি, যে কোম্পানিটা নেক্সট 10 বছর বাদে কীরকম কী চলতে পারে সেটা নিয়ে একটা প্রকৃত ধারণা 10-20 বছর বাদে। 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন টার্মস রয়েছে কমার্সে, যেগুলো শুনে থাকবে বা তুমি বিজনেসে আছো আরও ভালো করে জানবে, যে ধরো ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, তার কোম্পানির ক্যাশ ফ্লো কতটা রয়েছে, ফ্রি ক্যাশ কতটা জেনারেট করছে, কোম্পানির পি রেশিও কি আমি যখন স্টক কিনছি, এই যে বেসিক জিনিসগুলো, এগুলো জানতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, মার্কেটের সাইকেলটাকে দেখতে হবে। সাইকেল মানে প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা স্টক মার্কেটের কোম্পানির একটা ওঠা এবং নামা থাকে। কোভিডের সময় যারাই ইনভেস্ট করেছে, কোভিডের হঠাৎ করে গ্রাফটা যখন নেমে গেছিলো, কোভিডের পরে মার্কেটটা যখন একদম ফল করলো, তারপর এখন যারা ইনভেস্ট করেছে তারা একদম হুড়মুড় করে 2 গুণ 3 গুণ প্রফিটে আছে। প্রচুর নতুন মানুষ তারপর স্টকে এসছেন যারা প্রচুর প্রফিটে রয়েছেন। আমিও যদিও কোভিডের প্রায় 2-3 বছর আগে থেকে স্টক মার্কেটে রয়েছি। মার্কেটে দুটো জিনিস চলে, একটা হচ্ছে রিসেশন, একটা হচ্ছে স্লো ডাউন। ঠিক আছে, এই রিসেশন, স্লো ডাউন, এই টোটাল সাইকেলগুলো 4, 5, 6, 7, 8, কখনো কখনো 10 বছরেও কমপ্লিট হয়। এই সাইকেলটা কি মার্কেটের একটা প্রপার ওঠা, প্রপার নামা। মার্কেট ওঠে, নামে, আবার তারপর ওঠে, তারপর যখন ওঠে আগের থেকে একটু বেশি ওঠে, আবার তারপর নামে। অর্থাৎ যে কোনো কোম্পানির বৃদ্ধি কখনো এরকম স্ট্রেট লাইনে হয় না,
ওঠানামার মধ্যে দিয়ে হয়। এই ওঠা নামাটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। না হলে কি হয়, ধরো কোভিডের পর যে যা কোম্পানি কিনেছে সব কোম্পানি 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। সবাই ভাবছে যে আমার কিন্তু বিশাল বড় স্কিল রয়েছে। এখনও কিন্তু কোভিডের পর সেই অর্থে রিসেশন বা স্লো ডাউন আসেনি। এই সাইকেলটা কমপ্লিট হওয়ার পর কিন্তু মানুষ বুঝতে পারবে। যখনই স্লো ডাউন হয় অনেকে স্টক মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। তারা ভাবে এখান থেকে টাকা লস হয়ে যাচ্ছে, বেরিয়ে যায়। তো এই যে সাইকেলটা, এই সাইকেলটাকে দেখতে হবে এবং আত্মস্থ করতে হবে। ওই যে লসটা আছে ওর দুঃখ এবং যে লাভটা আছে ওর আনন্দটা হজম করতে হবে। তারপর তোমার লং টার্মে মানে সাধুপুরুষ হয়ে যেতে হবে। হ্যাঁ, তারপর তোমার লং টার্মে প্রফিট হবে। যেমন ধরো আমি তোমার একটা কথা বলছি, ওয়ারেন বাফেট। একবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি একটা স্টককে কতদিন হোল্ড করে রাখতে চান বা কতদিন হোল্ড করাটাকে আপনার ঠিক বলে মনে হয়। ওনার উত্তর কি ছিল জানো? লাইফ টাইম। অর্থাৎ আমি একটা শেয়ার কিনলাম, সেই শেয়ারটা যদি ভালো কোম্পানি হয়, উনি বলছেন যে একটা ভালো কোম্পানির শেয়ার ঠিকঠাক দামে যদি কেনা যায়, সেটা আমি যতদিন হোল্ড করব তত আমার প্রফিট। এবং ভারতবর্ষের ইতিহাসে আবারও বলছি, কোনো স্টক সাজেস্ট করছি না, কিন্তু এরকম বহু কোম্পানি রয়েছে, ইনফোসিস, তোমার বাজাজ আলিয়ান্স, টাইটান, বাজাজ ফিনসার, টাইটান, এরকম তুমি হরদম কোম্পানি দেখে নাও, তারা কয়েক গুণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। কিন্তু সেই কয়েক গুণ ওয়েলথ ক্রিয়েট করতে গিয়েও তারা কিন্তু ওঠা নামার মধ্যে দিয়ে এসছে এবং লং টার্ম হোল্ডের মধ্যে দিয়ে এসছে। আর একটা হয় ট্রেডিং। আমি নিজে সেই অর্থে ট্রেডিংয়ের দিকে এই কারণে এখন যাচ্ছি না বা বলবো না, সাজেস্ট করবো না সবাইকে, কারণ ট্রেডিংটা হচ্ছে 100% যারা স্টক মার্কেটে রয়েছে সারা দিন ধরে ফুল টাইম কাজ। এবার যারা ডেফিনেটলি ফুল টাইম করছে তাদের এই পডকাস্ট থেকে সেই অর্থে নতুন কিছু জানার নেই, কারণ তারা অনেক ডেপথে রিসার্চ করেছে বলে জানে। কিন্তু যারা সাধারণ মধ্যবিত্ত, যারা ব্যাংকের এফডির বদলে এখন একটু স্মার্ট হয়ে গিয়ে স্টক মার্কেটটা নিয়ে ভাবছে, যারা আর 10টা সো কল্ড অর্থোডক্স ইনভেস্টমেন্ট যেখানে 6% 5% করে ইন্টারেস্ট পাওয়া যায় সেটার বদলে ভাবছেন, কিংবা কেউ যারা মিউচুয়াল ফান্ডের বদলে এটা নিয়ে ভাবছেন, তাদেরকে আমি বলতে চাই যে লং টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাইকেল দেখাটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আবেগহীনতা মার্কেটে ইমোশনলেস হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা না ইমোশনে পড়ে যাই। মানে ধরো কীরকম, আমার হয়তো একটা স্প্লেন্ডার বাইক রয়েছে, আমার মনে হলো যে স্প্লেন্ডার বাইকটাকে আমি খুব ভালোবাসি। এবার আমি যখন স্টক মার্কেটে গেলাম না, আমি যেহেতু স্প্লেন্ডার বাইকটাকে ভালোবাসি, আমি কি করলাম, সেই কোম্পানির শেয়ারটা কিনে ফেললাম। দেখা গেল আমি হয়তো অন্য একটা কোম্পানিতে ইনভেস্ট করলে অনেক বেটার প্রফিট করতে পারতাম রাদার দেন এইটা, কিন্তু আমি ইমোশনের বশে এটা করে ফেলেছি। সেই জন্য ইমোশনলেস হওয়াটাও বা জিরো ইমোশন হওয়াটাও খুব ইম্পর্টেন্ট। আমি একটা কোম্পানিকে ভালোবাসি, সেই কোম্পানিটা হয়তো আমাকে একটা সার্ভ করে। হয় না যে আমরা কোনো একটা ব্যাংকে যাই, যে ব্যাংকের 10টা লোকের সাথে আমার খুব ভালো রিলেশন, আমি ওই ব্যাংকটাকে ভালোবেসে ফেলেছি। এবার ওর থেকে হয়তো একটা বেটার ব্যাংক আমার কাছে স্টক বেটার অফার দিচ্ছে, বেটার প্রাইস রয়েছে। এখন আমি বুঝতে পারছি আমার অ্যানালাইসিস দিয়ে যে ওই কোম্পানিটা অনেক বেটার হবে, বাট স্টিল আমি এটা কিনবো। তো এই ইমোশনটা থেকে বেরিয়ে আসা দরকার। আর 3 হচ্ছে, আমি আবারও যেটা বলছি সেটা হচ্ছে ধৈর্য রাখাটা দরকার। পৃথিবীতে আপনাদের এইটা বিশ্বাস করতে হবে যে এরকম কোনো মেশিনারি নেই যেটা রাতারাতি বড়লোক করে দিতে পারে। যে মেশিনারি রাতারাতি আপনাকে বড়লোক করার স্বপ্ন দেখাবে, 1-2জনকে রাতারাতি বড়লোক করবে। ইতিহাস সাক্ষী আছে বাংলা তথা ভারতবর্ষের, তারা 1-2জনকে রাতারাতি বড়লোক করে 100-200 জনকে রাতারাতি নিঃস্ব করে দিয়েছে। সুতরাং রাতারাতি বড়লোক হওয়ার কোনো মেশিনারি নেই। স্টক মার্কেটে যদি অ্যাকচুয়ালি যারা ওই যে এফডির বদলে বা অন্যান্য অর্থোডক্স ইনভেস্টমেন্টের বদলে স্টক মার্কেটে টাকা রাখতে চাইছেন, তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বস অন্তত 10 থেকে 15 বছর লাগবে, আমি যেটা চাইছি মানে 10 বছর ইনভেস্ট করে ভুলে যেতে হবে অ্যাটলিস্ট, যে আমার জীবনের টাকাটা ছিল। মানে আমরা বলছি, আমরা এই যে যারা সরকারি চাকরি করছে বা প্রাইভেটেও করছে, প্রভিডেন্ট ফান্ড কখন পায়? যখন তুমি এলআইসি বেচতে আসছে কেউ, আমি মানে এলআইসির বিরুদ্ধে বলছি না, কিন্তু এলআইসির এসে স্কিম কি বলে, তুমি 15 বছর ধরে টাকা দাও, 20 বছর বাদ থেকে তুমি রিটার্নটা পাবে। যখন আমরা যে কোনো গভর্নমেন্টের ইনভেস্টে তুমি পিপিএফ চলে যাও, মিনিমাম 15 ইয়ার্স পরে তুমি কম্পাউন্ডিংটা অ্যাকচুয়ালি পাবে।
পিপিএফ তো তুমি 15 বছরের আগে তুলতেই পারবে না, তোমার যাবতীয় কিছু তোমার শেয়ার বাজারে মানে লাগবে। অ্যাভারেজ মধ্যবিত্ত বাঙালির একটা সাধারণ প্রশ্ন, শেয়ারে খাটালে টাকা কতদিনে ডাবল হবে? অ্যাকচুয়ালি ঠিকঠাক কতদিনে ডাবল হবে এইটা দুটো লোক বলতে পারে। আচ্ছা, একটা হচ্ছে ভগবান, আর একটা হচ্ছে মিথ্যাবাদী। তার কারণ হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে ঠিক ডাবল কতদিনে হবে সেটা কিন্তু প্রেডিকশন করাটা কারোর পক্ষে সম্ভব না। কিন্তু যদি আমাদের কাছে স্কিল থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে কোন স্টকটা লং টার্মে বাড়তে পারে, কোন স্টকটা লং টার্মে কমতে পারে, বা শর্ট টার্মে খেলা যায়। শর্ট টার্মের খেলাটা আরো অনেক বেশি স্কিলের দরকার, অ্যাডভান্স স্কিল। আমি বলছি সেই সমস্ত মানুষদের কথা যে সমস্ত মানুষরা সারাদিনে একটা চাকরি করেন বা ব্যবসা করেন, তাদের মনে হয়েছে যে আমি কিছুটা অর্থ এক্সট্রা পাবো, হাতে কিছু টাকা আছে সেটা লাগিয়ে দেবো, হাতে কিছু টাকা আছে সেটা লাগাবো, সেটা 7% 8%-এর যে অর্থোডক্স ইনভেস্টমেন্ট আছে সেটার থেকে বেশি, একটু বেশি, বা হয়তো কোনো কোনো ক্ষেত্রে তাদের এক্সপেকটেশনটা মিউচুয়াল ফান্ডের থেকে একটু বেশি, তাদের জন্য আমি বলছি যে এই লং টার্মটা খুব প্রয়োজন এবং তাদেরকে সেটা হোল্ড করতে হবে। এবং তখন হোল্ড করলে দুগুণ কেন, একটু বেশি দিন হোল্ড করলে 4 গুণ 5 গুণও হয়ে যায়। কিন্তু ঠিক কতদিনে কোন স্টকটা ডাবল হবে এই যে প্রেডিকশন, এবং তুমি দেখবে রিসেন্টলি এইটা বহু ইউটিউবার্সরা এটা নিয়ে অনেক স্পেকুলেশন করছিল বলে অনেককে সেবি অ্যারেস্ট পর্যন্ত করেছে। এবং এই ধরনের যে ট্রেডার যারা হয়তো মানে যা পারছে তাই বলছে, যে হয়তো কোনো কোম্পানির থেকে ইনফ্যাক্ট টাকা নিয়ে তাদের স্টকের ভ্যালুয়েশন বাড়িয়ে দেওয়ার জন্যও, মানে একটা স্টক যে স্টকটার আসলে কোনো কি বলবো সঠিক মূল্য হয় না, মানে ততটা মূল্য হয় না যতটা মার্কেটে আছে, সেই স্টকটার ফান্ডামেন্টালটা খুব একটা স্ট্রং না, পারসেপশন ভ্যালু দেখাচ্ছে, সেই স্টকটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে ফেক প্রমোশন করে করে। সেরকম ইউটিউবারদের কিন্তু সেবি অ্যারেস্ট করেছে। এবার একটা লোক এই স্টক মার্কেটের শিক্ষাটা নেবে কোথা থেকে? স্টক মার্কেটের শিক্ষা একমাত্র স্টক মার্কেট থেকেই হয়, কোনো টিপসে হয় না। ইউটিউব থেকে কনসেপশন পাওয়া যায়, কিন্তু কারণ এর জার্নিটা হচ্ছে 100% ইউনিক জার্নি। তোমার জার্নি আমার জার্নি আলাদা, তোমার লক্ষ্য আমার লক্ষ্য আলাদা, তোমার চাহিদা আমার চাহিদা আলাদা, এবং তোমার ভালো লাগা আমার ভালো লাগা আলাদা। 5000+ কোম্পানি রয়েছে। এই 5000+ কোম্পানির মধ্যে থেকে সেরা 30 এবং সেরা 50 দিয়ে সেন্সেক্স এবং নিফটি 50 রয়েছে। এই সেন্সেক্স এবং নিফটি 50 বাদেও বাকি যে সমস্ত কোম্পানির ইন্ডেক্স আছে সেগুলো ক্রমশ বাড়ছে, অর্থাৎ গোটা ভারতবর্ষের মধ্যা বেশিরভাগ কোম্পানির ভ্যালুয়েশন বাড়ছে, কিছু কোম্পানির ভ্যালুয়েশন এক থাকছে এবং তারও থেকে কিছু কম সংখ্যক কোম্পানির ভ্যালুয়েশন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। স্টক মার্কেটে প্রফিট করার জন্য এরকম 6-7টা কোম্পানি লাগবে যেটা লং টার্মে গিয়ে তোমাকে প্রফিট দেবে। অর্থাৎ 5000-এর মধ্যে তোমাকে 6-7টা, বড় জোর 10টা কি 12টা কোম্পানি চুজ করতে হবে, 0.1%, তারও কম চুজ করতে হবে, যারা তোমাকে ভবিষ্যতে ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে। তার মধ্যে তোমার ইমোশন অল্প বিস্তর, যেটা না চাইলেও থেকে যায়, তার মধ্যে তোমার ভালো লাগা, তার মধ্যে তোমার গোল, তার মধ্যে তুমি কোন সেক্টরটা বেশি বোঝো। ওয়ারেন বাফেটকে একবার .com বাবেলের পর দেখা যাচ্ছে যে সবার লস হয়েছে। 2000 সালে যখন .com বাবেল হলো, ওয়ারেন বাফেটের সেই অর্থে লস হয়নি। তো ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কি, ইংরাজিতে অবশ্যই, আপনি কি জানতেন যে এরকম .com বাবেল ফেটে যাবে? আপনি সেই জন্য ইনভেস্ট করেননি টেকনিক্যাল স্টকগুলোতে? মানে তখন এরকম হয়েছিল যে কোম্পানিটা টেকনিক্যাল কোনো কাজ করে না, আইটিতে কাজ করে না, শুধু তার নামের পেছনে একটা .com বা আগে .com লাগিয়ে দিয়েছে, তার শেয়ার 3 সপ্তাহ 4 সপ্তাহে 3-4 গুণ বেড়ে গেছে। এই ছিল .com বাবেল। তো ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল এত প্রফিট দিচ্ছে, 1997 সাল থেকে 2000 সালের মধ্যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন 3-4 গুণ দিয়ে দিয়েছিল তখনকার সময়, যেটা আমরা এখন ভাবতে পারবো না। তো ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হচ্ছে এত প্রফিটেবিলিটির মধ্যেখানে আপনি আইটি কোম্পানিতে ঢোকেননি, আপনি কি জানতেন যে এটা ফাটবে? বলছে না বস, আমি বুঝি না সেক্টরটা, তাই ইনভেস্ট করিনি। তাহলে ওর মধ্যে এটাও আছে যে তুমি কোন সেক্টরটা বোঝো, যে সেক্টরটা অল্প বিস্তর বোঝো। যেমন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি সবসময় বলি যে তোমার পোর্টফোলিওর একটা ভালো অংশ ভাই মেডিকেলে রাখো। তুমি আমাদের আগে খবর পাবে যে আইটির ছেলে, আমি বলি ঠিক আছে তুমি
কিছু অন্তত আইটি স্টক রেখো, কারণ তুমি আইটিটা ভালো কিছু তো জানো, বোঝো। তুমি জানো আমার থেকে বেটার এআই এর এফেক্ট কি হবে, তুমি বেটার জানো। যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ জানে, যে কন্ট্রাক্টরি কাজ জানে, সে জানে সিমেন্ট, আলু, এই সিমেন্ট, বালি, ইট, এগুলো দিয়ে ভবিষ্যতে কি কি গ্রোথ হতে পারে। ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচার বিশাল দূর এগোবে। ভাই তুমি যদি পড়াশোনা করে ইনফ্রাস্ট্রাকচারে আসো, তুমি কিছু ইনফ্রাস্ট্রাকচার রাখো, কারণ তুমি ওটা জানো। আমাকে যে সবসময় আমি যে সেক্টরটা বুঝি, আমার কাছে যদি ধরো ব্যক্তিগতভাবে ডিফেন্সটা খুব পছন্দ, তো কাল সকালবেলা তো আমি ফাইটার জেটটা বানাতে পারবো না, কিন্তু আমি যদি জিও পলিটিক্সটা বুঝি, আমি যদি ইন্দো প্যাসিফিক বা এশিয়া প্যাসিফিক ব্যাপারটা বুঝি, আমি যদি কোয়াড, চায়না, সাউথ চায়না সি এগুলো বুঝি, আমি যদি মালাবার বুঝি, আমি যদি বুঝি যে ইকোনমিক জোন কিভাবে এই যে মালদ্বীপ ভার্সেস ইন্ডিয়া এটা হয়েছে, এখানে চায়নার এফেক্ট কি, চায়না কেন মালদ্বীপকে চাইছে, কোন জিওগ্রাফিক্যাল এরিয়াটা কন্ট্রোল করতে চাইছে, আমার কাছে কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, সাবমেরিন, ফাইটার জেট এগুলোর ফিউচারের প্রয়োজনটা অনেক পরিষ্কারভাবে বোঝা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারবো যে এই ইকোনমিক জোনটা কন্ট্রোল করার জন্য ভবিষ্যতে ভারতবর্ষের ফাইটার জেট তৈরি হওয়াটা বা বেশি বাড়ানোটা কতটা প্রয়োজন, কত স্কোয়াড্রন ভারতবর্ষ ফাইটার জেট বাড়াতে চাইছে, আমাদের নৌবাহিনী কতটা শক্ত করা প্রয়োজন, আমরা আর বিদেশে কতগুলো নৌবাহিনী করতে চাইছি, আমরা কতগুলো এয়ারক্রাফট ক্যারিয়ার হলে আমাদের নৌবাহিনীর ভালো হয়, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে কি কি চাইছে, আমাদের ডিওর টার্গেট কি, আমাদের মিসাইলের টার্গেট কি, আমি তাহলে বুঝতে পারবো ডিফেন্স রিসার্চটা কোন দিকে যাচ্ছে, আমি বুঝতে পারবো ভারত ডায়নামিক্সের কি কাজ, আমি বুঝতে পারবো হিন্দুস্তান এয়ারোনটিক লিমিটেডের ফিউচারটা কি আছে, আমি বুঝতে পারবো যে ভারত ইলেকট্রিক্স ভবিষ্যতে কি করতে পারে। অর্থাৎ আমার বোঝাটা খুব প্রয়োজন। কঠিন ব্যাপার, সহজ কথায় এবার শেষের দিকে এসে গেছি। 3টি টিপস, আমি কোনো কোম্পানির নাম চাইছি না, বা 3টে বেস্ট প্র্যাকটিস টু ক্রিয়েট লং টার্ম ওয়েলথ ইন শেয়ার মার্কেট। বেস্ট প্র্যাকটিস নাম্বার 1, একটা চেকলিস্ট তৈরি করুন, যে আমার শেয়ার কেনার আগে, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি না, আমরা না একটা খবর দেখে স্টক কিনে ফেলি। আমরা ভাবি যে ওই খবরটা কেবলমাত্র আমি দেখতে পাচ্ছি, আমি বাদে কেউ দেখতে পাচ্ছে না। এবং সেই খবরের মধ্যেও জেনে রাখবেন, সেই যে খবরটা আপনারা দেখছেন, সেই খবরটা কোনো না কোনো কর্পোরেট দ্বারা নিয়ন্ত্রিত, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো এক অজানা হাত থাকে সেই খবরটা তৈরি করার ক্ষেত্রে। যাই হোক, প্রথম টিপস হচ্ছে কোনো রকম বাহ্যিক নিউজে প্রভাবিত না হয়ে চেষ্টা করা, যে ইমোশনটাকেও কম এনে আমরা একটা চেকলিস্ট তৈরি করব, যে আমার শেয়ার কেনার ক্ষেত্রে আমার প্রেফারেন্স এই, তার মধ্যে পি রেশিও হতে পারে, তার মধ্যে কোম্পানির ফিউচার গ্রোথ হতে পারে, তার মধ্যে কোম্পানির ব্যালেন্স শিট হতে পারে, তার মধ্যে কোম্পানির ডেপ্ট হতে পারে, এবং সবথেকে ইম্পর্টেন্ট তার মধ্যে কোম্পানির ম্যানেজমেন্ট হতে পারে। ম্যানেজমেন্টের ট্র্যাক রেকর্ড কী সেটা জানাটা খুব জরুরি। একটা কোম্পানির সমস্ত চেকলিস্ট ঠিক হবে এমন নয়, কিন্তু আপনার প্রেফারেন্স অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী যে কোম্পানিটা আপনার চেকলিস্ট অনুযায়ী বেশি ফেভারেবল সেটা কিনুন। 1, 2, ওই যে বললাম আবেগের বশবর্তী হয়ে একটাই কোম্পানিতে প্রায় পুরো টাকাটা ঢেলে দেবেন না। আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই, যতটা ডাইভার্সিফাই করা যায়, যতটা, খুব বেশি না, মোটামুটি 7টা 8টা 10টার মধ্যে ডাইভার্সিফাই করুন, এবং বেশ কয়েকটা সেক্টরের কোম্পানি নিন। সেখানে আইটি হতে পারে, ফার্মা হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, ডিফেন্স হতে পারে, আরও নানা রকম সেক্টর হতে পারে। আপনার পছন্দের 2-3টি সেক্টর এবং 10-12টা কোম্পানি চুজ করুন, ডাইভার্সিফাই করুন। 3 নম্বর হচ্ছে, যদি কখনো লসে যান, ধরুন লস হচ্ছে, অনেকেরই লস হয়েছে, আমি নাম করে বলছি, এটা আশা করি খুব একটা অসুবিধা হবে না। ইয়েস ব্যাংকে আমার লস হয়েছিল। লস সবার হয়, লস হয়ে গেছে মানে আপনি খুব বাজে, এটা ভেবে মার্কেট থেকে এক্সিট করবেন না। খবর নিয়ে দেখবেন পেটিএম থেকে ওয়ারেন বাফেটের কোম্পানি স্টক বিক্রি করে বেরিয়ে গেছে, এক্সিট নিয়েছে লসে। একটা রেপুটেড ইন্ডিয়ান স্টার্ট আপে পৃথিবীর সব থেকে রেপুটেড লোক যদি লস করে
তার স্টক থেকে এক্সিট করে, লস নিয়ে এক্সিট করে, তাহলে আপনি আমি বাচ্চা। স্টক মার্কেটে লস হতেই পারে, লস দেখে মার্কেটে পালিয়ে যাবেন না। যদি মনে হয় যে কোনো স্টক ফিউচারে প্রফিট দেওয়ার চান্সেস কম, তাহলে আপনি ওই লসটাকে ডাইজেস্ট করুন, শিক্ষা নিন, কি ভুল হয়েছে জানুন, এবং ফিউচারের যে স্টকটা আপনাকে সত্যি ভ্যালু ক্রিয়েট করবে বলে আপনার মনে হচ্ছে সেটাই যান। আর একটা বিষয়, যেহেতু 3টে বলেছিলাম, আমার 3 নম্বর হয়ে গেল, তবু এর মাঝখানে মনে রাখি, লসটা কেন হচ্ছে সেটাও দেখুন। অর্থাৎ কোনো সময় কোনো পরিস্থিতির জন্য লস হয়ে যায়। যেমন কোভিডের সময় সমস্ত কোম্পানির ভ্যালুয়েশন নেমে গেছিল, সব লস হয়েছিল, কিন্তু সেটা একটা প্যানিক পরিস্থিতির জন্য, কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল কোনো গলদ ছিল না, সেই জন্য খুব তাড়াতাড়ি রিকভার করে, সারা পৃথিবী নড়ে গেছিল। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রিকভার করে গেছে। সেই জন্য দেখুন যে কোম্পানির ফান্ডামেন্টাল গন্ডগোলের জন্য লস হচ্ছে নাকি কোনো একটা শর্ট টার্ম কজের জন্য লস হচ্ছে। ওঠানামা মার্কেটে থাকবে, আপনাকে আবেগটা ছেড়ে বুদ্ধি দিয়ে মার্কেটে থাকতে হবে। ডেফিনেটলি এটা একটা স্কিল বেস, এবং ডেফিনেটলি আপনি প্রফিট করবেন। আমার মনে হয় আরেকটু ডিটেলে কোনো এক সময় যাওয়া দরকার অরিজিৎ এই পুরো ব্যাপারটা নিয়ে, যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা ফাইন্যান্সিয়াল বুদ্ধির ব্যাকগ্রাউন্ড হিস্টোরিক্যালি অতটা স্ট্রং নয়, অনেকেরই স্ট্রং, আপনাদের আমি ছোট করছি না, কিন্তু হয়তো আমরা পরে আবার কোনো সময় যাব। অরিজিৎ, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু এবং ইন্দ্রজিৎ। আমি অরিজিতের সমস্ত চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু এবং ইন্দ্রজিৎ এবং এই সমস্ত চ্যানেল। দেখা হচ্ছে পরের এপিসোডে। এক কাপ কফি, কাফি কথারই তুফান, এই টেবিলে সবই আছে খেলা থেকে গান, আমাদের গল্পেরা সবই হবে হিট, কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ।